সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব বাংলাদেশে অ্যাকশন শুরু তারিখের। দিল্লির সিগন্যালে এবার গ্রেফতার হবেন ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে পেট্রোল অকটেন রপ্তানি করা বাংলাদেশে আজ তেলের জন্য এত হাহাকার কেন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব জামায়াতের ষড়যন্ত্রে আতঙ্কিত বিএনপি, তারিখের একমাত্র ভরসা নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দেশে তীব্র জ্বালানি সংকটেও নির্বিকার সরকার, লুটপাটের জন্য ঋণে চোখ বিএনপির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব গণভোট কেকে জুলাই সনদ, বাতিলের আতঙ্কে এনসিপি জামায়াত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জ্বালানি সংকটের দোহাই দিয়ে লুটপাটের জন্য সিন্ডিকেটকে উস্কে দিচ্ছে বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ৩০। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইসরায়েলের হাইফাই ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, আহত ১৪। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যুক্তরাষ্ট্রকে আলটিমেটামের ভাষা পরিহারের আহ্বান রাশিয়ার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে হামলা, আইআরজিসি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। গ্রেফতারের পথে ইউনূস, প্রশ্ন তোলার কারণ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রেফতার। সোমবার গভীর রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা বাড়িধারা ডিওএইচএস এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। প্রাক্তন এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তারা সরকার কর্তৃক নির্ধারিত ৭৮,৯৯০ টাকার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করে মালয়েশিয়ায় শ্রমিক রিক্রুটের জন্য এজেন্ট হিসেবে নিয়োগ পান। নিয়োগের পর তাদের থেকে আরও টাকা দাবি করতেন। তার মাথায় হাত ছিল এক দলীয় এমপির। প্রাক্তন এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৭,১২৪ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর ক্ষেত্রে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষার নামে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নিয়ে মোট ১১৯,৩২,৭০,০০০ টাকা আত্মসাৎ করেছেন। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের তরফে আদালতে বলা হয়েছে, অভিযুক্তের জামিন মঞ্জুর করলে তিনি তদন্তে প্রভাব খাটাবেন, কারণ তার সঙ্গে বিএনপি সরকারের এক মন্ত্রীর ঘনিষ্ঠতা রয়েছে। মন্ত্রীর আশীর্বাদী হাত থাকার পরেও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে তারেক রহমান বুঝিয়ে দিতে চাইলেন যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রশ্ন হল, মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেই কি থেমে যাবেন তারেক প্রশাসন? মাসুদকে গ্রেফতারের কারণ, ক্ষমতা থাকাকালীন তিনি তারেক রহমানের ওপর অত্যাচার করেছিলেন। কিন্তু এই শারীরিক নির্যাতনের পিছনে অন্য কারো সম্মতি ছিল না। ইকবাল করিম ভূঁইয়া কেন এখন বাইরে? সদ্য সাবেক হওয়া জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকেই বা কেন গ্রেফতার করা হচ্ছে না? আর ১১ সরকার বা ২৪ জুলাই অগাস্ট অভ্যুত্থানের যিনি খলনায়ক, তাকেই বা কেন তারেক রহমান গ্রেফতার করছেন না? এর মধ্যে একটি তাৎপর্যপূর্ণ বিষয় হল, বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেমন শেখ হাসিনার আত্মীয়, তেমনি মাসুদ উদ্দিন খালেদা জিয়ার দূর সম্পর্কের আত্মীয়। খালেদা প্রধানমন্ত্রী থাকাকালীন মাসুদ উদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম ডিভিশনের জিওসি হন। সেই তার বিরুদ্ধে খালেদার সঙ্গে বেইমানি করার অভিযোগ ওঠে। যেমন একই অভিযোগ উঠেছে শেখ হাসিনাকে নিয়ে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১১ একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অধ্যায়। দীর্ঘ ১৯ বছর পর সেই সময়ের একজন সেনা কর্মকর্তা গ্রেফতার কিছু প্রশ্নের জন্ম দিচ্ছে। প্রশ্ন উঠছে, বিচার কি সবার জন্য হচ্ছে, নাকি শুধু নির্বাচিত কিছু ব্যক্তির জন্য? জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করা হয়েছে নির্যাতনের অভিযোগে, কিন্তু সেই সময়ের অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখন বাইরে কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, যাদের অনেকেই মাস্টারমাইন্ড হিসেবে দেখেন, তারা কি সত্যিই বিচারের বাইরে? ইকবাল করিম ভূঁইয়া তার মধ্যে অন্যতম। আর পূর্বতন তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনূসকে কেন গ্রেফতার করা হচ্ছে না? শোনা যায় তিনি তারেককে মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন। বাতাসে ভাষা গুঞ্জন অনুযায়ী জিয়ার প্রয়াণের পিছনে তার হাত ছিল। ১-১-১১ এবং ২০২৪-এর গোলমালের পিছনে হাত ছিল মোহাম্মদ ইউনূসের। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছিলেন মোহাম্মদ ইউনূস। দেশ শাসন করতে নয়, শাসন ক্ষমতা ভোট করতে। আর তার আমলে বাংলাদেশে কি হয়েছে তা আর নতুন করে বলার দরকার পড়ে না।
বিএনপির বরাবরের অভিযোগ তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং প্রায় 2 বছর তাদের ক্ষমতায় থেকে যাওয়ার পেছনে কলকাঠি নেড়েছিলেন তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন। সময় মতো ভোট হলে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসত বলে দলটি মনে করে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে 2008-এর ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় আওয়ামী লীগ। সেই থেকে টানা 16 বছর ক্ষমতায় ছিল দলটি। অন্যদিকে একটানা 2 দশক ক্ষমতার বাইরে ছিল বিএনপি। যদিও রাজনৈতিক মহল বলছে ইউনূসের গ্রেফতারই সময়ের অপেক্ষা, তাকে কখন গ্রেফতার করা হবে সেটা জানিয়ে দেবে দিল্লি। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের সংঘাতের ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের জের ধরে দেশের জ্বালানি খাত গভীর সংকটে পড়েছে। তবে সচেতন মহল ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংকটের পেছনে কেবল বৈশ্বিক যুদ্ধই দায়ী নয়, বরং ক্ষমতাসীন বিএনপি সরকারের চরম অদক্ষতা, সঠিক সময়ে সিদ্ধান্তহীনতা এবং লুটপাটের মনোভাব পরিস্থিতিকে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে গেছে। বাংলাদেশে গ্যাস উত্তোলনের উপজাত বাই প্রোডাক্ট হিসেবে দেশে চাহিদার চেয়েও বেশি পেট্রোল ও অকটেন উৎপাদিত হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2022 সালে এক অনুষ্ঠানে বলেছিলেন, ডিজেল আমাদের কিনতে হয়, কিন্তু অকটেন আর পেট্রোল কিনতে হয় না। এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে রিফাইন করা পেট্রোলও পাই, অকটেনও পাই। বরং যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অকটেন কিন্তু আমাদের আছে। অনেক সময় বাইরে বিক্রিও করি। স্বয়ংসম্পূর্ণ এই খাত নিয়ে যেখানে কোনো দুশ্চিন্তা থাকার কথা ছিল না, সেখানে বর্তমান সরকারের অব্যবস্থাপনার কারণে পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। পাম্প মালিকরা ডিপো থেকে চাহিদা মতো তেল পাচ্ছেন না। তেলের মজুদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় সরকার সরবরাহ 10 থেকে 15% কমিয়ে দেওয়ায় তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। সরকার প্রথমে জ্বালানি রেশনিং চালু করে, যা ঈদের মুখে কিছুটা শিথিল করা হলেও বাজারে প্যানিক বাইং বা আতঙ্কজনিত কেনাকাটা থামানো যাচ্ছে না। পাম্পগুলোতে তেলের জন্য দিন-রাত মানুষের দীর্ঘ অপেক্ষা নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সঠিক সমন্বয়ের অভাবে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানির তীব্র ঘাটতি দেখা দিয়েছে। কাতার থেকে এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় এবং স্পট মার্কেট থেকে উচ্চ মূল্যে স্বাভাবিকের চেয়ে প্রায় 3 গুণ বেশি দামে কার্গো কেনার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে পাবলিক ও প্রাইভেট সহ দেশের সব ইউনিভার্সিটি ঈদের অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া গ্যাসের তীব্র সংকটে দেশের 4টি বড় সরকারি সার কারখানা উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। পাশাপাশি লোডশেডিংয়ের কারণে পোশাক, গার্মেন্টস কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, যা দেশের রপ্তানি আয়ের বড় ধাক্কা। অর্থনীতিবিদদের মতে গত 1.5 বছরের অন্তর্বর্তী অধ্যায় পার করে নির্বাচিত সরকার ক্ষমতায় এলেও তাদের অদক্ষতায় অর্থনীতির রক্তক্ষরণ কমেনি। আমদানি নির্ভর এই সংকট কাটাতে সরকার এখন জরুরি ভিত্তিতে $2 বিলিয়ন, প্রায় 24,000 কোটি টাকা বিদেশি ঋণ খুঁজছে। সমালোচকরা বলছেন, লুটপাটের কারণে রাষ্ট্রীয় কোষাগার ফাঁকা হয়ে যাওয়ায় এখন ঋণের বোঝা চাপানো হচ্ছে জনগণের ঘাড়ে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করলেও মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। বিশ্লেষকরা সতর্ক করেছেন, বিকল্প উৎস যেমন রাশিয়া থেকে তেল আমদানি এবং দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণে সরকারের এই উদাসীনতা অব্যাহত থাকলে হরমুজ প্রণালী বন্ধ হওয়া মাত্রই দেশের অর্থনীতি পুরোপুরি পঙ্গু হয়ে যেতে পারে। পেট্রোল ও অকটেনে স্বয়ংসম্পূর্ণ হওয়া সত্ত্বেও কেবল সুশাসনের অভাব এবং সিন্ডিকেট তোষণের কারণে জনগণকে আজ এই তীব্র হাহাকারের মাসুল গুনতে হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। বলা ভালো, তাদের অংশ নিতে দেয়া হয়নি। পূর্বতন তদারকি সরকার বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগের প্রতীক ফ্রিজড করার। ফলে স্থানীয় নির্বাচনেও যদি আওয়ামী লীগ অংশ নিতে না পারে, তাহলে দলের অস্তিত্ব ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ইতিমধ্যে দলের একাংশের মধ্যে কিছুটা হলেও অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর, কারণ তারা ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের জন্য মানসিক দিক থেকে প্রস্তুত ছিল। শীর্ষ নেতৃত্ব থেকে তাদের উজ্জীবিত করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে ডুবল তরী। এখন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে দলে অক্সিজেনের যোগান দিতেই হবে। এদিকে আবার জামাত নতুন সরকারকে অস্বস্তিতে ফেলতে একের পর এক কৌশল নিয়ে চলেছে। তারা যে কোনোভাবেই তারেক রহমানকে মসৃণভাবে সরকার চালাতে দেবে না, তার একটা প্রমাণ কিন্তু জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তারা সেটা স্পষ্ট করে দিয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংসদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জামাত সহ বিরোধী দলের নেতারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা দিতে শুরু করে সরকার বিরোধী স্লোগান। একসময় তারা সংসদ ওয়াকআউট করে।
পরে জামাতের আমির সংবাদ মাধ্যমকে যা বলেছেন তার থেকে স্পষ্ট যে তারা বিএনপি সরকারকে খুব মসৃণভাবে চলতে দেবে না। জামাতের আমির শফিকুর রহমান তো তারেক সরকারের জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন, কারণ বিএনপি জুলাই সনদ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ফলে বিরোধী দল কিন্তু গোপনে একজোট হবার চেষ্টা চালিয়ে যাচ্ছে, নেতৃত্ব দিচ্ছে জামাত। এই অবস্থায় তারেক রহমান বা তার সরকারের কাছে একটাই রাস্তা খোলা রয়েছে, যে কোনো উপায়ে আওয়ামী লীগকে জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনা। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দুটি দল সম্পূর্ণ ভিন্ন মেরুর হলেও একটি ক্ষেত্রে তাদের মিল রয়েছে, দুটি দল গণতন্ত্রে বিশ্বাস করে। জামাত কখনোই বাংলাদেশের মূলধারার রাজনীতিতে প্রবেশ করতে পারেনি। সদ্যসমাপ্ত ত্রয়োদশ নির্বাচনের মধ্য দিয়ে তারা শুধু জাতীয় রাজনীতিতে প্রবেশ করেনি, তারা তাদের আগের অবস্থান থেকে নিজেদের আরও মজবুত করেছে। জামাত চাইছে একটি সমান্তরাল ক্ষমতার একটি কাঠামো তৈরি করতে। জামাতের রাগের কারণ তারা বিএনপির কাছে 12টি মন্ত্রক দাবি করেছিল। তাদের যুক্তি ছিল আওয়ামী সরকারের আমলে জাতীয় পার্টি যদি বিরোধী দল থেকে মন্ত্রক পেতে পারে তাহলে তারা কেন পাবে না। তারাও এখন শেখ হাসিনার ফর্মুলায় চলতে চাইছে। এই জামাত ইউনূস আমলে প্রশাসনের ওপর তাদের প্রভাব খাটিয়েছিল, এখন তারা তারেক রহমান সরকারের ওপর প্রভাব খাটাতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন জামাত ক্ষমতায় থাকার স্বাদ পেয়ে গিয়েছে, তাই পূর্বতন সরকারে আমলে তারা যেমন সরকারের ওপর প্রভাব খাটিয়েছিল, তারা তারেক রহমান সরকারের ওপরেও প্রভাব খাটাতে চাইছে। এই অবস্থায় তারেকের পরিত্রাতা হয়ে উঠতে পারেন শেখ হাসিনা। তার কারণও রয়েছে, হাসিনার যে রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে সেই রাজনৈতিক অভিজ্ঞতার সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক অভিজ্ঞতার তুলনা করা যায় না। হাসিনার রাজনৈতিক জীবন একাধিক উত্থান পতনের সাক্ষী, তারপরেও না হাসিনাকে বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে মুছে ফেলা সম্ভব হয়েছে, না আওয়ামী লীগকে। তাদের সাইনবোর্ডে করে দেবে এমন ক্ষমতা কোনো রাজনৈতিক দলের নেই। কিন্তু বিএনপি সরকারের উপর জামাতের ক্ষোভ থাকার কারণ জুলাই সনদ। দলের বক্তব্য, সরকারে আসার আগে এই সনদ নিয়ে তাদের সঙ্গে ছিল বিএনপি, আর সরকারে আসীন হওয়ার পর তারা তাদের অবস্থান বদল করেছে। ফলে জামাত কোনো অবস্থাতেই সরকারকে 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না, সেটা স্পষ্ট। এদিকে ভারতও কিন্তু বসে নেই। প্রয়াত জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল জয়শঙ্কর এবং ওম বিড়লাকে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিকে আবার বাংলাদেশে একের পর এক আওয়ামী লীগের অফিস খুলতে শুরু করেছে। হাসিনা কর্মীদের মাঠে নামার কথা বলেছেন, কোনো প্রান্তেই কিন্তু সরকারের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে নেই। এই সব দৃশ্য দেখে একটা বিষয় স্পষ্ট, যে তারেক রহমান বুঝে গিয়েছেন তার পরিত্রাতা আসলে আওয়ামী লীগ সুপ্রিমো। নির্বাচন পরবর্তী রাষ্ট্র পরিচালনার প্রথম মাসেই তীব্র জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে বিপুল পরিমাণ বিদেশি ঋণ নিতে মরিয়া হয়ে উঠেছে নতুন বিএনপি সরকার। একদিকে ধুঁকতে থাকা অর্থনীতি, অন্যদিকে ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের চড়া দামের অজুহাত দেখিয়ে জরুরি ভিত্তিতে $2 বিলিয়ন, প্রায় 24,000 কোটি টাকা ঋণ খুঁজছে তারা। রাজনৈতিক মহলে সরকারের এই পদক্ষেপকে লুটপাটের নতুন প্রজেক্ট হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। সমালোচকদের মতে ক্ষমতা গ্রহণের পরপরই বিশাল অঙ্কের ঋণের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বন্ধের পথে পেট্রোল পাম্প, জনভোগান্তি চরমে। নিরাপত্তার অভাব এবং তেল সরবরাহ না পাওয়ার কারণে সারা দেশের পেট্রোল পাম্প, ফিলিং স্টেশন যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। গত রবিবার 22 মার্চ রাতে সংগঠনটি তাদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানায়, সারা দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা অত্যন্ত করুণ। অয়েল কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ তেল পাওয়া যাচ্ছে তা দিয়ে সাধারণ গ্রাহকদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। বিবৃতিতে পাম্প মালিকরা জানান, দেশে যে কোটি কোটি মোটরসাইকেল ব্যবহারকারী আছেন তারা তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ছেন। তেল দেওয়ার নজেলম্যানরাও বিরক্ত, তারা গ্রাহকদের সঙ্গে কথা কাটাকাটি আর গণ্ডগোল করতে করতে আর পেরে উঠছেন না। এভাবে বিরামহীন ডিউটি করার অভ্যাসও তাদের নেই। সব মিলিয়ে যে কোনো সময় সারা দেশের পেট্রোল পাম্পগুলো নিরাপত্তা এবং তেল সরবরাহ না পাওয়ায় বন্ধ হয়ে যেতে পারে। 24-এর দাঙ্গার পর অন্তর্বর্তী সরকারের 1.5 বছর পেরিয়ে নির্বাচিত সরকার ক্ষমতা এলেও দেশের অর্থনৈতিক অস্থিরতা কাটেনি। এই সংকটকে পুঁজি করে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির খাত দেখিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের সাথে ঋণ আলোচনা শুরু করেছে সরকার। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির শুক্রবার জানান, আইএমএফ নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছিল। আমরা তাদের জুলাইয়ের বদলে এখনই তহবিল ছাড় করার অনুরোধ জানাব। এছাড়া এডিবি ও বিশ্ব ব্যাংক থেকেও অতিরিক্ত বাজেট সহায়তার আশা করছি। রাজনৈতিক বিশ্লেষক ও বিরোধীদের দাবি, সরকার দায়িত্ব নেওয়ার শুরুতেই যে বিশাল ঋণের বোঝা জনগণের ঘাড়ে চাপাচ্ছে তা আসলে লুটপাটের একটি নতুন প্রজেক্ট। অর্থনীতিবিদদের মতেও এভাবে বিদেশি ঋণের উপর অতি নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতি এবং দেশকে একটি স্থায়ী ঋণের ফাঁদে ফেলতে পারে। জ্বালানির কৃত্রিম সংকটকে সামনে এনে এই বিশাল অঙ্কের ঋণ নিয়ে সরকার জনগণের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করছে বলে মনে করছেন সমালোচকরা। জুলাই সনদের ভূত এখন তাড়া করে বেড়াচ্ছে এনসিপি ও জামায়াতকে। আগে এই জুলাই সনদ তাদের তাড়া করত রাস্তায়,
এবার সেখান থেকে সরাসরি সংসদে। তারা এই ইস্যুতে সংসদ হরম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনটা যে হতে পারে তার একটি ইঙ্গিত কিন্তু সংসদ অধিবেশনের প্রথম দিনেই পাওয়া গিয়েছিল। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু সংসদে প্রবেশ করার সময় জামায়াত, এনসিপি সহ বিরোধী দল সরকারের বিরুদ্ধে সরব হয়। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, সেখানে লেখা ছিল সরকার বিরোধী স্লোগান। জামায়াত, এনসিপি সহ বিরোধীদের অভিযোগ বিএনপি সরকার দেশ তথা দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে। দলটি যখন তাদের সঙ্গে ছিল তখন প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকারে গেলে তারা জুলাই সনদ বাস্তবায়িত করবে, আর এখন সরকারে গিয়ে বিএনপি তাদের ভুল বদলে ফেলেছে। এটা দেশবাসীর সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংসদ বাস্তবায়ন আদেশের ওপর আলোচনাকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল জাতীয় সংসদ। সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে এ নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়েছে। জুলাই জাতীয় সনদ সংবিধান সংসদ বাস্তবায়ন আদেশ 2025 বিষয়ে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমানের আনা মুলতবি প্রস্তাব নিয়ে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সরকারি ও বিরোধী দলের আলোচনার ভিত্তিতে পরে আগামীকাল মঙ্গলবার 2 ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করেন স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তবে এ সময় নোটিশ সংশোধনের ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদের সঙ্গে ডেপুটি স্পিকারের কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় সৃষ্টি হয়। এক পর্যায়ে নিজের সিদ্ধান্তে অটল থেকে রুলিং দিয়ে পরবর্তী কার্যক্রমে চলে যান স্পিকার। বিরোধী দল নেতা ড শফিকুর রহমান বলেন, বিরোধী দলীয় নেতা বলেন, আমি সম্মান রেখেই বলছি 15 তারিখের অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আমি অতি জনগুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছিলাম। মাননীয় স্পিকার আমাকে পরামর্শ দিয়েছিলেন যথাযথভাবে নোটিশটি সাবমিট করার জন্য, তা আমরা করেছি। আমি এই মহান সংসদ আপনার মাধ্যমে এই নোটিশটি উত্থাপন করলাম। নোটিশের বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংসদ বাস্তবায়ন আদেশ 2025, যেটা আদেশ নম্বর 1-এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংসদ পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে। নোটিশে বিস্তারিত উল্লেখ আছে। এই বিষয়টি আলোচনার জন্য উত্থাপিত হলো, আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন। এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তার বক্তব্যকে স্বাগত জানান। রবিবার প্রশ্নোত্তর পর্ব শেষে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে শফিকুর রহমান বলেন, গত 15 মার্চ সংসদ অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আমি অতি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করেছিলাম। স্পিকার আমাকে যথাযথভাবে নোটিশ জমা দেওয়ার পরামর্শ দেন, আমরা তা করেছি। এখন আপনার মাধ্যমে এই মহান সংসদের নোটিশটি উপস্থাপন করছি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ বক্তব্য দিতে দাঁড়িয়ে বলেন, বিরোধী দলীয় নেতার প্রস্তাবের বিষয়ে আমাদেরও কিছু বলার আছে, তবে সংসদের শৃঙ্খলা বজায় রাখতে হলে এটি প্রশ্নোত্তর পর্ব ও 71 বিধি শেষে আলোচনা করা উচিত। এতে অন্য সদস্যদের অধিকারও সুরক্ষিত থাকবে। অধিবেশনের শুরুতে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান জানান, আগে সংসদ মুলতবি করে তাদের প্রস্তাবিত বিষয়ে আলোচনায় যাওয়ার জন্য। এর পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার বক্তব্য শোনেন ডেপুটি স্পিকার। এ সময় সরকারি দলের এমপিদের বক্তব্যের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা হইচই এবং টেবিল চাপড়ে তার বিরোধিতা করেন। অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধী নেতা ড শফিকুর রহমান সহ সব সংসদ সদস্য উপস্থিত ছিলেন। অধিবেশন চলে রাত 8টা পর্যন্ত। পরে বিকাল 3:30টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার। দেশে চলমান অর্থনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট এবং মূল্যস্ফীতির মধ্যেই সিন্ডিকেট আরও উস্কে দিচ্ছে বিএনপি। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে জানিয়েছেন, জ্বালানি তেলসহ আগামীতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়বে এবং তা সয়ে নিয়েই জনগণকে এগোতে হবে। এই বক্তব্যকে রাজনৈতিক মহলের অনেকেই জ্বালানি সংকটের অজুহাতে সিন্ডিকেটকে উস্কে দেওয়ার চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন। একদিকে বিশ্বব্যাংকের লাল তালিকার খাদ্য মূল্যস্ফীতি, অন্যদিকে ক্ষমতার শুরুতেই $2 বিলিয়ন প্রায় 24,000 কোটি টাকার জরুরি ঋণের খোঁজা, সব মিলিয়ে দেশের অর্থনীতি চরম চাপের মুখে। এই ডামাডোলের মধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে ত্রাণের চাল আত্মসাৎ, নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর হামলা ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। বিশ্বব্যাংকের সর্বশেষ খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রতিবেদন অনুযায়ী গত 10 মাস ধরে বাংলাদেশ মূল্যস্ফীতির লাল তালিকায় অবস্থান করছে। যেসব দেশে মূল্যস্ফীতি 5 থেকে 30% মধ্যে, তাদের এই শ্রেণীতে রাখা হয়। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকি সহসাই কমছে না। এই পরিস্থিতিতে সরকার জ্বালানি তেল ও এলএনজি আমদানির খাত দেখিয়ে এডিবি, বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের সাথে ঋণের আলোচনা শুরু করেছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুবি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আইএমএফের তহবিল দ্রুত ছাড় করানোর পাশাপাশি এডিবি ও বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত বাজেট সহায়তা চাওয়া হচ্ছে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, ঋণের উপর এই অতি নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে দেশকে ঋণের ফাঁদে ফেলতে পারে। ঈদুল ফিতরকে সামনে রেখে দুস্থদের সহায়তার তহবিল রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। দেশের বিভিন্ন প্রান্তে ভিজিএফের চাল বিতরণে চরম অনিয়মের চিত্র পাওয়া গেছে।
গাইবান্ধা গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নে বিএনপি নেতা সারোয়ার হোসেন চৌধুরী জোরপূর্বক ভিজিএফের স্লিপ কেড়ে নেন বলে অভিযোগ। বাধা দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তালেব মণ্ডলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অসহায় চেয়ারম্যান প্রকাশ্যেই কান্নায় ভেঙে পড়েন। সাতক্ষীরা শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে 10 কেজির পরিবর্তে বালতিতে করে মেপে মাত্র 4.5 থেকে 5 কেজি চাল দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি জামাতপন্থীদের বিরুদ্ধে। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে জনপ্রতিনিধিদের ওপর বিএনপি নেতাদের চাঁদাবাজির অডিও রেকর্ড ফাঁস হওয়াকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে কেন্দ্রীয় উচ্চ পর্যায়ের নাম ভাঙিয়ে স্থানীয় প্রকল্প ও বরাদ্দ থেকে 30% কমিশন দাবি করা হচ্ছে। লালমানিরহাট কালীগঞ্জ উপজেলার 2 নং মদাতি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে স্থানীয় সংসদ সদস্যের নাম ভাঙিয়ে ভিজিএফ চালের 30% দাবি করা হয়েছিল। চেয়ারম্যান তা না মানায় তাকে একটি পুরনো মামলায় গ্রেফতার দেখানো হয়। যদিও স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে চেয়ারম্যান পলাতক ছিলেন না, নিয়মিত অফিস করছিলেন। লক্ষ্মীপুর ও বরিশাল লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাটরা ইউপি চেয়ারম্যানকে কার্যালয় থেকে বের করে তালা ঝুলিয়ে দেওয়া এবং বরিশালের বাকেরগঞ্জে কাভিখা প্রকল্পের টাকা না দেওয়ায় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবিরকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল যুবদলের বিরুদ্ধে। এদিকে ঈদযাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি সব রেকর্ড ছাড়িয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এক বিবৃতিতে জানিয়েছেন, গত 20 বছরের রেকর্ড ভেঙে এবার ভাড়া সন্ত্রাস চলছে। প্রায় 87% বাস মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। 550 টাকার ভাড়া 1200 টাকা এবং 500 টাকার ভাড়া 1500 টাকায় কিকছে। অতিরিক্ত ভাড়ার মাধ্যমে যাত্রীদের পকেট থেকে প্রায় 148 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অথচ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম দাবি করেছেন, কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। মন্ত্রীর এই বক্তব্যের সাথে মাঠের চিত্রের কোনো মিল না থাকায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে একদিকে সরকারের নজরদারির অভাব, অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তি সক্রিয় না থাকা সাধারণ মানুষকে এই গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে বিএনপি। কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে একই এলাকার 2 পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 30 জন আহত হয়েছেন। রোববার 5 এপ্রিল বিকেল 3:45টার দিকে উপজেলার ঘোড়াকান্দা বালুর মাঠে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে 16 জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার বিকেল 3:45টার দিকে মসজিদপাড়া এলাকার কিছু যুবক বালুর মাঠে ক্রিকেট খেলছিলেন। এ সময় একই এলাকার পলাশের মোড়ের যুবকরা সেখানে ফুটবল খেলতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পলাশের মোড়ের কয়েকজন মিলে মসজিদপাড়ার এক যুবককে মারধর করে। এর জেরে বিকেল 4:15টার দিকে প্রথম দফায় 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত 10 জন আহত হন। পরবর্তীতে ওই ঘটনার জেরে রাত 8:15টার দিকে আবারও সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে প্রায় 1.5 ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া চালায়। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে ভৈরব থানার পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভৈরব কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসপি মোহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, খেলা নিয়ে বিরোধের জেরে প্রথমে বিকেলে সংঘর্ষ শুরু হয়। পরে রাতে একই ঘটনার জেরে আবারও 2 পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একটি আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় অন্তত 4 জন ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হাইফায় একটি বহুতল আবাসিক ভবনে সরাসরি আঘাত হানে। ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা জানিয়েছে, আহত 4 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরান ও ইসরায়েলের মধ্যে নিয়মিত বিরতিতে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছে। ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রকে আল্টিমেটাম বা হুমকির ভাষা পরিহার করার আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাত না বাড়িয়ে ওয়াশিংটনের উচিত আলোচনার টেবিলে ফিরে আসা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে লাভরভ আশা প্রকাশ করেন যে যুদ্ধ প্রশমিত করার চলমান প্রচেষ্টাগুলো সফল হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি হুমকির ভাষা ত্যাগ করে পরিস্থিতিকে আলোচনার ধারায় ফিরিয়ে আনে, তবে তা সংকট সমাধানে সহায়ক হবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, 2 দেশই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ সব পক্ষকে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে যা রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের অবশিষ্ট সুযোগগুলোকে নষ্ট করতে পারে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে দাবি করেছে, ইরানের জ্বালানি স্থাপনা ও সেতুতে হামলার প্রতিশোধ হিসেবে তারা বাহরাইন ও কুয়েতের পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। খবর আল জাজিরার। ইরানি গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, তেহরানের পশ্চিমে
কারাজ শহরে একটি সেতু এবং পেট্রোকেমিক্যাল শিল্পে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে এই আক্রমণ চালানো হয়েছে। আইআরজিসি আরও সতর্ক করে জানিয়েছে, যদি বেসামরিক স্থাপনায় পুনরায় হামলা করা হয় তবে তারা আরও শক্তিশালী ও ব্যাপকভাবে দ্বিতীয় দফা হামলা চালাবে। এদিকে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৮ ঘণ্টার একটি সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয় তবে জ্বালানি অবকাঠামো ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ স্থাপনাগুলোতে হামলা চালানো হতে পারে।